এক দম্পতি তাদের ছোট্ট একটি মেয়েকে নিয়ে হোমস্টে করতে আসে, অর্থাৎ বেড়াতে আসে। কিন্তু সেখানেই হঠাৎ করে এক সকালে তাদের সেই ছোট্ট মেয়েটি হারিয়ে যায়। তারা পুরো জায়গা জুড়ে মেয়েটিকে খুঁজতে থাকে। এরপরেই ছোট্ট মেয়েটির মা মেয়েটিকে খুঁজে পাওয়ার জন্য ইনভেস্টিগেশন শুরু করে। পুলিশকে খবর দেওয়া হয়, পুলিশও ইনভেস্টিগেশন শুরু করে। আর সেই ইনভেস্টিগেশন থেকে বের হয়ে আসে ভয়ঙ্কর এক সাইকোর আসল রহস্য। কী সেই রহস্য আর কিভাবে সেই সাইকোকে ধরা হয়েছিল সেটাই দেখানো হবে আজকের গল্পে। আজ এক্সপ্লেন করতে যাচ্ছি 2020 সালে মুক্তি পাওয়া ওয়েব সিরিজ ড্যামেজ 2। তো হাই গাইস, ওয়েলকাম টু মাই চ্যানেল। ফিল্মের গল্প এমন নতুন আর অসাধারণ সব মুভি আর ওয়েব সিরিজের এক্সপ্লেনেশন বাংলায় দেখতে চাইলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে পারেন। ওয়েব সিরিজের শুরুতেই গৌরী নামের একটি মেয়ে দুঃস্বপ্নে দেখে ঘুম থেকে জেগে ওঠে। কিন্তু ওঠার পরেই সে দেখতে পায় তার আশেপাশে কেউ নেই। সে তার মোবাইলের লাইট জ্বালিয়ে তার বয়ফ্রেন্ড আকাশকে ডাকতে থাকে, কিন্তু আশেপাশে কোথাও থেকে আকাশের সারা শব্দ পাওয়া যাচ্ছিল না। ধীরে ধীরে গৌরী হাইপার হয়ে যাচ্ছিল। সে বারবার ডাকছিল আকাশকে, আরো জোরে জোরে ডাকছিল, কিন্তু কোথাও আকাশের কোনো খবর নেই। একটা সময় সে ভয় পেয়ে মোবাইলটা নিয়ে ঘর থেকে বের হয়ে আসে। বাইরে আসার পরেও গৌরী আকাশের নাম ধরে চিৎকার করে ডেকে ওঠে, কিন্তু কোথাও ছিল না আকাশ। আর পুরোটা বাড়ি জুড়েই অন্ধকার ছিল, যার ফলে গৌরী আরো বেশি ভয় পাচ্ছিল। এদিকে মানব এবং পূর্বাকে দেখা যায় তাদের ছোট্ট মেয়েটিকে নিয়ে কোথাও ঘুরতে এসেছিল। তারা আসার সময় মানব ড্রাইভারের সাথে কথা বলছিল। ড্রাইভার তখন কথায় কথায় বলছিল, আজকে মনে হচ্ছে পুরো এলাকার ইলেকট্রিসিটি চলে গেছে। মানব বলে, এই রাস্তাটা কোনো জঙ্গলের থেকে কোনো অংশে কম নয়। এতখানি রাস্তা চলে আসলাম, একটাও মানুষ দেখলাম না। ড্রাইভার বলে, এই এলাকায় সন্ধ্যা 7:30-এর পরে কোনো মানুষই বাইরে বের হয় না। মানব জিজ্ঞেস করে, এমনটা কেন? ভয়ঙ্কর কোনো পশুপ্রাণী কি এখানে থাকে? তখনই লোকটা বলে, না, এখানে ডান প্রেত থাকে। এদিকে গৌরীর ডাক শুনতে পায় আকাশ। সেখানে চলে আসলে গৌরী প্রচণ্ড রেগে যায় এবং আকাশকে মারতে শুরু করে। আকাশ তাকে শান্ত করার চেষ্টা করে। এইদিকে মানব ভাবতে থাকে, ভূতটার নাম অনেক বেশি সুন্দর, ডান প্রেত। কিন্তু ড্রাইভার বলে, আপনি এটা নিয়ে মজা করবেন না, এটা আসলেই এখানে রয়েছে আর এই এরিয়ার মানুষ এটাই বিশ্বাস করে। সেই ড্রাইভার ডান প্রেতের ব্যাপারে আরও বলে। সে বলে, এখানকার মানুষ বিশ্বাস করে আপনি যদি কোনো পাপ করেন আর সেটার জন্য যদি আপনি অনুতপ্ত না হন, তাহলে অবশ্যই আপনাকে ডান প্রেত আক্রমণ করবে। এটা শুনে পূর্বা কিছুটা রেগে যায়, বলে, পাশে ছোট একটা বাচ্চা রয়েছে, এসব তুমি কি বলছো? কিন্তু তারপরও ড্রাইভার এবং মানব কথা বলতে থাকে। মানব জিজ্ঞেস করে, আপনি কি কখনো তাকে দেখেছেন? ড্রাইভার বলে, না, আর আমি দেখতেও চাই না। মানব বলে, যাই হোক, ডানপ্রেতের আক্রমণ থেকে বাঁচার জন্য কোনো সলিউশন আছে? তখন পূর্বা আরো বেশি রেগে যায় আর বলে, তোমরা যদি এই বিষয়ে আরো কোনো কথা বলো, আমি গাড়ি থেকে নেমে যাব। দেখা যায় এর কিছুক্ষণ পরেই তারা তাদের হোমস্টেতে চলে আসে। এদিকে গৌরী তখনও শান্ত হয়নি। আকাশ তাকে বলে, তুমি শান্ত হও, আমি জাস্ট ইলেকট্রিসিটি চেক করার জন্য গিয়েছিলাম। গৌরী বলে, আমি তো তোমাকে কতবার বলেছি আমাকে ছেড়ে কোথাও যাবে না। একটা সময় অবশেষে আকাশ গৌরীকে শান্ত করতে পারে। এদিকে পূর্বাকে দেখা যায় সেই হোমস্টের ভেতরে আসে, কিন্তু সেখানে ইলেকট্রিসিটি ছিল না। সে কাউকে ডাকতে থাকে, তখনই ইলেকট্রিসিটি চলে আসে আর তার সামনেই আকাশ ছিল। আকাশ তাকে কিছুটা ভয় দেখানোর চেষ্টা করে, এরপরেই সরি বলে। পূর্বাও বিষয়টাকে ভালোভাবেই নেয়। এই হোমস্টেটা ছিল গৌরী এবং আকাশের। পূর্বা আর মানব তাদের ভ্যাকেশনটা এখানে থেকেই কাটাবে। এখানে গৌরী, আকাশ এবং পূর্বা আর মানব একে অপরের সাথে পরিচয় হয়ে নেয়। মালতী নামের একজন মহিলা তাদের রুম সেট করে দেয়। ডিনার করার সময় দেখা যায় আকাশ আর গৌরীর এই হোমস্টেতে আরও একজন ফরেনারও রয়েছে। মেয়েটির নাম ছিল জিজাল। জিজাল আসলে ছোট বাচ্চাদের জন্য গল্প লিখত, আর সে গত 1.5 মাস ধরে সে এই হোমস্টেতেই রয়েছে। এটা আকাশ সবাইকে বলে। সেখানে জিজালের সাথে পূর্বা এবং মানব পরিচিত হয়। পূর্বার মেয়ের নাম ছিল কিট্টু। জিজাল তার সাথেও পরিচিত হয় এবং কিট্টুকে একটি গল্প শোনাতে থাকে। সে বলে, ছোট শহরগুলোতে হরর হিস্টোরি অনেক বেশি ভালো মানায়, এখানেও একটা হরর স্টোরি রয়েছে, ডানপ্রেত। এটা শুনতেই গৌরী একটু রিয়াক্ট করে বসে, বলে, আমরা বাচ্চাদের সামনে এসব কথা না বলি। তখনই তারা কথাটা এড়িয়ে যায়। মানব গৌরী এবং আকাশের ব্যাপারে জিজ্ঞেস করে। গৌরী আর আকাশ বলে, তারা কলেজে একে অপরের সাথে দেখা হয়েছে, তারা একসাথেই কাজ করতে চেয়েছিল, আর সেই আইডিয়া থেকেই এই হোমস্টেটা তৈরি করা হয়েছে। তারা কথা বলছিল, এই ফাঁকে কিট্টুকে দেখা যায় সেখান থেকে বের হয়ে আসে। সে পাশেই ঘুরছিল, সেখানে একটি লোককে বসে থাকতে দেখে। কিট্টু তার কাছে যেতেই সেই লোকটা তাকে চিৎকার করে ডেকে ওঠে। এতে কিট্টু প্রচণ্ড ভয় পেয়ে যায়। লোকটা তার হাত ধরে বসে। কিট্টু নিজেকে ছাড়ানোর জন্য চিৎকার করতে থাকে,
অন্যদিকে কিট্টুর চিৎকার শুনে মানব এবং পূর্বা সেখানে চলে আসে। মানব লোকটাকে মারার চেষ্টা করে, ঠিক তখনই সেখানে মালতী চলে আসে আর বলে ওকে মারবেন না, ওকে আপনারা ভুল বুঝছেন, আসলে ও প্রতিবন্ধী, ও এই ধরনের কিছুই বোঝে না, ওখানে খেলা করছিল আর লোক দেখলেই ও এরকমটা রিয়াক্ট করে, ওকে আপনারা ভুল বুঝবেন না। তারপরে মানব এবং পূর্বা শান্ত হয় না। অবশেষে তারা কিট্টুকে নিয়ে সেখান থেকে চলে যায়। এদিকে রাতের বেলা গৌরীকে ড্রাগস নিতে দেখা যায়। একটা সময় গৌরী আকাশকে বলে, তুমি কি একটা জিনিস খেয়াল করেছো, ছোট্ট মেয়েটি তার বাবার নাম ধরে ডাকে। আকাশ বলে, ওদের কথা বাদ দাও, তুমি এগুলো আর নিও না, আমার এটা ভালো লাগে না। গৌরী বলে, তুমি তো জানো এসব না নিলে সেই মুখটা বারবার আমার সামনে চলে আসে। আকাশ বলে, তুমি টেনশন করো না, আমি তোমার পাশে আছি। এটা বলে সে গৌরীর কাছে যেতে চায়, কিন্তু গৌরী তাকে দূরে সরিয়ে দেয়। এতে আকাশ রেগে যায় আর বলে, এভাবে আর কতদিন, এটা বলে সেখান থেকে সে চলে যায়। সকালে ঘুম থেকে উঠেই আনমনে চুল আঁচড়াচ্ছিল গৌরী, ঠিক তখনই সে চিৎকার চেঁচামেচির শব্দ শুনতে পায়। সেখানে গেলে দেখা যায় আকাশ এবং পূর্বা একে অপরের সাথে চিৎকার করছিল। আকাশ আসলে পূর্বাকে এখানকার পেছনের জঙ্গলটাতে যেতে না করছিল, আর পূর্বা চাইছিল সেখানে যেতে। সকাল থেকেই আসলে কিট্টুকে খুঁজে পাওয়া যাচ্ছিল না, এতে তার মা অনেক টেনশনে ছিল। সে পেছনের জঙ্গলটাতে যেয়ে খুঁজতে চাইছিল, কিন্তু আকাশ বলে সেখানে একা যাওয়া ঠিক হবে না। কিন্তু পূর্বা কোনো কথাই শুনছিল না, সে একাই সেখানে চলে যায়। পূর্বার সাথে সাথে আকাশ এবং মানবও সেখানে চলে যায়। গৌরীকে সেই হোমস্টেতে রেখে মালতী, আকাশ সহ বাকি সবাই জঙ্গলে চলে যায় কিট্টুকে খোঁজার জন্য। জঙ্গলে খুঁজতে খুঁজতে সকাল থেকে বিকেল হয়ে যায়, কিন্তু তারপরও তারা কিট্টুকে খুঁজে পায় না। চারপাশে ডাকাডাকি শুরু করে। এরপরে হঠাৎ করে পূর্বা জিজ্ঞেস করে, হোমস্টে তো জিজেলকে দেখতে পাচ্ছি না, ও কোথায়? আকাশ বলে, ও আজকে সকালেই চেক আউট করে চলে গেছে। এটা শুনে পূর্বা একটু অবাক হয়, বলে যে মেয়েটা গত 1.5 মাস ধরে এখানে রইল আর আজকে সকালে হুট করে কোনো কিছু না বলেই চেক আউট করে চলে গেল। পূর্বা জিজেলকেই সন্দেহ করতে থাকে। ঠিক তখনই মালতী বলে, তার কোনো দরকার হবে না, জিজেল ম্যাডাম আমার চোখের সামনেই চেক আউট করে চলে গেছে সকালে। তখন পূর্বা বলে, তাহলে তো তুমি আমার মেয়েকে দেখেছো, সকালবেলায় উঠে হয়তো বাইরে হাঁটতে এসেছিল। মালতী বলে, আমি সেটা দেখিনি। পূর্বা বলে, ঠিক আছে, আমি পুলিশকে কল করছি। পুলিশের নাম শুনতেই মালতী এবং আকাশ ভয় পেয়ে যায়, বলে পুলিশকে খবর দিতে হবে না, আমরা ঠিক খুঁজে বের করে ফেলবো কিট্টুকে। পূর্বা বলে, কেন, পুলিশ আসলে কি হবে? আকাশ বলে, আমাদের হোমস্টের একটা রেপুটেশন আছে। পূর্বা বলে, আমার মেয়ের চাইতে তোমাদের রেপুটেশন বড় কথা নয়। পূর্বা সবাইকে থ্রেট দেয় যে আমার মেয়ের কিছু হলে আমি কাউকে ছাড়বো না। সেই দিনের মতো তারা হোমস্টেতে ফিরে আসে। এদিকে গৌরীকে দেখা যায় সেই রাতেও সে ড্রাগস নিচ্ছিল। অন্যদিকে মালতী তার প্রতিবন্ধী ভাইকে বকাঝকা করছিল। মালতী তার ভাই সাত্তুকে বলে, তোমাকে কতবার বলেছি বাইরে খেলতে না। সাত্তুকে মালতী ঘরের ভেতরে নিয়ে যাওয়ার পরে বলে, একদম ঘর থেকে বের হবে না, আমি অনেক টেনশনে রয়েছি, যদি একবার পুলিশ চলে আসে সবকিছু শেষ হয়ে যাবে। এই কথাটাই বাইরে থেকে শুনতে পায় পূর্বা এবং মানব। পূর্বা জিজ্ঞেস করে, পুলিশ আসলে কি শেষ হয়ে যাবে, তাড়াতাড়ি বলো। মালতী বলে, আমি সেটা বলতে চাইনি, আপনি ভুল শুনেছেন। কিন্তু মানব বলে, এখনই পুলিশকে কল করা দরকার। পূর্বাও তাকে জিজ্ঞেস করে, তাড়াতাড়ি আমাকে বলো, পুলিশ আসলে কি শেষ হয়ে যাবে। একটা সময় বাধ্য হয়ে মালতী বলে, আমরা বাংলাদেশি, পুলিশ যদি আসে আর এটা জানতে পারে তাহলে আবারও আমাদের বাংলাদেশে পাঠিয়ে দেবে। মালতী আরও সবকিছু খুলে বলে যে তাদের কাছে কোনো কাগজপত্র নেই। অন্যদিকে তার ভাইয়ের অবস্থাটা দেখুন, এইকে নিয়ে আমি কোথায় যাব। মানব এবং পূর্বা বিষয়টা বুঝতে পারে, তারা সেখান থেকে চলে যায়। এদিকে গৌরীকে দেখা যায় সে অনেক ভয় পাচ্ছিল, আশেপাশে কিছু খোঁজার চেষ্টা করছিল। একটা সময় সে সামনে থাকা আয়নাটাই ভেঙে ফেলে। এরপরে সে আকাশকেই মারতে যাচ্ছিল, কিন্তু আকাশকে দেখে সে থেমে যায়। আকাশ বলে, কি হয়েছে, তুমি এগুলো কি করছো? গৌরী বলে, আমি সব জায়গায় তাকে দেখতে পাই। আকাশ বলে, তুমি টেনশন করো না, আর কয়েকটা দিন, তারপরেই ঠিক হয়ে যাবে। গৌরী বলে, আমি এসব কিচ্ছু শুনতে চাই না, চলো এখান থেকে অন্য কোথাও চলে যাই। আকাশ বলে, আমরা এখানে বিজনেসটা সেট আপ করেছি, এখন এই বিজনেসটা রেখে আমরা কোথায় যাব? গৌরী বলে, আমি কিচ্ছু জানি না, তুমি শুধু আমাকে এখান থেকে নিয়ে যাও। আকাশ বলে, তুমি আমার উপরে বিশ্বাস রাখো, সবকিছু ঠিক হয়ে যাবে। এরপরে রাহুল সিং নামের একজন পুলিশ অফিসারকে দেখানো হয়, যাকে আরও একজন পুলিশ অফিসার বলে, স্যার, ছোট বাচ্চার একটি মিসিং কেস রয়েছে। একটা ট্যুরিস্টের ছোট্ট একটি মেয়ে হারিয়ে গেছে, যদি মেয়েটির কিছু হয়ে যায় চারদিকে অনেক ঝামেলা হয়ে যাবে, কেসটা দেখা দরকার। পুলিশ হোমস্টেতে চলে আসে। সেখানে পূর্বা এবং মানবকে জিজ্ঞাসাবাদ করতে থাকে কিভাবে কিট্টু হারিয়ে গেছে। তারা বলে,
রাত্রে কিট্টু ঘুমিয়েছিল। সকালে ওঠার পরে তারা তাকে আর খুঁজে পাচ্ছে না। সেখানে পুলিশ জিজ্ঞাসাবাদের পরে জানতে পারে কিট্টুর আসল বাবা মানব নয়, আসলে পূর্বা এবং মানব একে অপরকে ভালোবাসত। আর কিট্টু হচ্ছে পূর্বার এক্স বয়ফ্রেন্ডের মেয়ে। তারা এখানে ঘুরতে এসেছিল। রাহুল যখন হোমস্টেটা চেক করে দেখছিল ঠিক তখনই সে বাইরে চিৎকার চেঁচামেচি শুনতে পায়। দেখা যায় একজন কনস্টেবল সেই সাত্তুর কাছ থেকে ছোট্ট মেয়েটির জুতো খুঁজে পেয়েছে। পূর্বা জুতাটি দেখার পরে বলে এটা তো কিট্টুর। তখনই সে সাত্তুকে মারতে শুরু করে। পুলিশও তাকে ধরে নিয়ে যেতে চায়। তখনই সেখানে মালতী চলে আসে আর বলে ওর কোনো দোষ নেই, জুতাটা আসলে আমি খুঁজে পেয়েছি। মালতী বলে সকালবেলায় আমি জলাশয়ে জুতোটি পরে থাকতে দেখি, আমি সেখান থেকেই উঠিয়ে নিয়ে এসেছিলাম। মালতীকে থানায় ধরে নিয়ে আসা হয় এবং জিজ্ঞাসাবাদ করে। মালতী বলে সে শুধুমাত্র জুতাটা পেয়েছে, আর কিছু সে জানে না। রাহুল বলে তাহলে আমাদেরকে বলনি কেন? মালতী বলে আমি বলতেই চাচ্ছিলাম, কিন্তু হঠাৎ করে এতজন পুলিশের লোক দেখে আমি কিছুটা ঘাবড়ে গিয়েছিলাম। রাহুল বলে তুমি আর জিজেল মিলে কিছু করনি তো? মালতী বলে না, ওর সাথে তো আমার কথাই হতো না। আমাকে বিশ্বাস করুন, আমি সত্যি বলছি, এই ব্যাপারে আমি কিচ্ছু জানি না। এরপরেই সেই পুলিশ অফিসার এসে রাহুলকে বলে স্যার, আমরা সেই অটো ড্রাইভারকে খুঁজে পেয়েছি যে জিজেলকে বাস স্ট্যান্ডে পৌঁছে দিয়েছিল। সে স্বীকারোক্তি দিয়েছে জিজেল একাই বাস স্ট্যান্ডে গিয়েছে, তার সাথে কোনো বাচ্চা ছিল না। রাহুল সেই অটো ড্রাইভারকে থানায় আসতে বলে, কিন্তু সেই পুলিশ অফিসার বলে স্যার ও থানায় আসতে পারবে না, ও মুম্বাই গেছে। রাহুল বলে মুম্বাই ও কেন গেছে? তখনই মালতী বলে স্যার ও আমার কাজে গেছে। আসলে এখানে আমার ভাইয়ের ওষুধ পাওয়া যায় না, ওই সবসময় মুম্বাই থেকে আমার ভাইয়ের জন্য ওষুধ আনিয়ে দেয়। কালকে পর্যন্ত ও মুম্বাই থেকে চলে আসবে। রাহুল মালতীকে ধমকে চুপ থাকতে বলে। কারণটা হচ্ছে রাহুল ইতোমধ্যে জেনে ফেলেছিল মালতী এবং তার ভাই সাত্তু এই দেশে অবৈধভাবে থাকে, তাদের কোনো কাগজপত্র নেই। এরপরে আকাশ এবং গৌরীকে দেখানো হয়। আসলে গৌরী আয়না একদমই পছন্দ করতো না। সেই আয়নার ভেতরে সে কারো ছায়া দেখতে পেত। এই জন্য হোমস্টের সব আয়নাগুলো সে একটা রুমে রেখে কাপড় দিয়ে ঢেকে রাখতে চাইছিল। সে আকাশকে সাহায্য করতে বলে। আকাশ বলে আমার এখন অনেক কাজ রয়েছে। গৌরী বলে কি হয়েছে, আমাকে সব খুলে বলো। আকাশ তোতলাতে থাকে। আসলে আকাশ ভয় পেলেই তোতলাতে থাকে, ঠিকমতো কথা বলতে পারে না। গৌরী বলে এরকম না করে আমাকে সব কিছু খুলে বলো কি হয়েছে। আকাশ বলতে থাকে পুলিশ এই হোমস্টের সব রেকর্ড চেয়েছে। গৌরী বলে তাতে তোমার কি, তুমি এত ভয় পাচ্ছ কেন? তুমি ভয় পেও না। তারপরও আকাশের ভয়টা যেন কমছেই না। এতে গৌরী রাগ করে সেখান থেকে চলে যায়। এরপরেই পূর্বাকে দেখা যায় সাত্তুর কাছে আসে। যেহেতু মালতী থানায় ছিল, এই সুযোগে সে সাত্তুকে জিজ্ঞাসাবাদ করে। বলে এখনই বলো আমার মেয়ে কিট্টু কোথায়? তুমি কিট্টুকে নিশ্চয়ই কিছু করেছ, তাড়াতাড়ি বলো। প্রতিবন্ধী সাত্তু কিছুই বলতে পারে না, সে শুধু কাঁদতে থাকে। অন্যদিকে পূর্বা একটা লাঠি নিয়ে তাকে টর্চার করে। মানব সেখানে চলে আসে, পূর্বাকে থামায় আর বলে এটা তুমি কি করছো? এমনটা করলে আমরা পুলিশের কাছে অপরাধী হয়ে যাব। ও একজন প্রতিবন্ধী, ওকে ছেড়ে দাও। মানব সাত্তুকে সেখান থেকে বাঁচিয়ে নিয়ে যায়। এরপর এই পূর্বা পুলিশ স্টেশনে কল করে। পুলিশ স্টেশন থেকে সে জানতে পারে এখনো কোনো কিছু খোঁজ পাওয়া যায়নি। এদিকে রাহুল মালতীকে আকাশ এবং গৌরীর ব্যাপারে জিজ্ঞেস করে। মালতী বলতে শুরু করে। সে বলে 6 বছর আগে তারা দুজনে এই হোমস্টেটা কিনেছিল। তার আগে থেকে আমি এখানে কাজ করি। যখন তারা এটা কিনেছিল 2 ব্যাগ ভরে টাকা দিয়েছিল। রাহুল বলে কিন্তু ওরা তো আমাকে বলেছিল ওরা ব্যাংক লোনের মাধ্যমে এটা কিনেছে। এরপরে মালতী বলে আমার কাছে দুজনকেই অদ্ভুত মনে হয়। আকাশ স্যার তো মাঝে মধ্যেই তোতলায়, কথা বলতে পারে না। আর গৌরী ম্যাডাম তো বেশিরভাগ সময়ই নেশার মধ্যে কাটায়। আর মাঝে মধ্যেই রাতের বেলায় তার রুম থেকে চিৎকারের আওয়াজ শুনতে পায়। মাঝে মধ্যে সে ঝগড়া করে, মাঝে মধ্যে কাঁদে। এরপরেই দেখা যায় জঙ্গলে পুলিশের সার্চ টিম মিলে কিট্টুকে খুঁজতে শুরু করে। সেখানে একজন পুলিশ অফিসার বলে আশেপাশের 2 কিলোমিটার জায়গা পর্যন্ত আমরা খুঁজে বেড়াচ্ছি। রাহুল বলে কিট্টুকে না পেলেও যদি কোনো এভিডেন্স পাওয়া যায় যাতে করে আমরা কিট্টুকে সার্চ করতে পারি, সেটাও যেন মিস না হয়। তারা সেখানে কথা বলছিল, হুট করেই তার পাশ দিয়ে হুডিপ করা একটা লোক দৌড়ে পালিয়ে যায়। তারা পিছু পিছু দৌড়াতে শুরু করে, কিন্তু সেই লোকটাকে তারা ধরতে পারে না। দেখা যায় সেখানে একটা বাচ্চাকে ফেলে রেখে লোকটা পানিতে ঝাঁপ দিয়ে পড়ে যায়। পুলিশ সেখানে চলে আসে, কিন্তু সেই বাচ্চাটি কিট্টু ছিল না, অন্য একটি মেয়ে ছিল। এদিকে গৌরীকে বাজার করে হোমস্টেতে ফিরতে দেখা যাচ্ছিল, কিন্তু পথের মধ্যেই কিছু বাচ্চা তার স্কুটির সামনে দিয়ে চলে যায়, যার ফলে সে নিয়ন্ত্রণ হারিয়ে হোঁচট খেয়ে সেখানে পড়ে যায়। এরপরেই তার স্কুটিটা আর স্টার্ট নেয় না। এতে সে হেঁটে হেঁটেই যেতে শুরু করে, কিন্তু সন্ধ্যা ঘনিয়ে আসে আর গৌরী ভয় পেতে শুরু করে। সে ভাবতে থাকে তার আশেপাশে হয়তোবা কিছু রয়েছে, কেউ হয়তোবা তাকে ফলো করছে।
সে কিছুটা সামনেই সাদা রঙের একজন লোককে দেখতে পায় আর এটা দেখে ভয়ে সে অজ্ঞান হয়ে যায়। এরপরেই 6 বছর আগের একটি ফ্ল্যাশব্যাক দেখানো হয়, যেখানে গৌরী এবং আকাশ শারীরিক সম্পর্কে লিপ্ত ছিল, কিন্তু সেটা একটি স্টোর রুমে। আসলে তারা একটি অ্যাফেয়ারে যুক্ত ছিল। ঠিক তখনই ঘরের দরজায় কেউ একজন নক করে। গৌরী জিজ্ঞেস করে কে। লোকটা বলে আমি। তুমি এই স্টোর রুমের ভেতরে কি করছো? গৌরী বলে আমি ড্রেস চেঞ্জ করছি। লোকটা গৌরীকে সন্দেহ করে যে ড্রেস চেঞ্জ করার জন্য স্টোর রুমে কেন আসতে হবে। গৌরী আকাশকে ইশারা করে সেখান থেকে পালিয়ে যাবার জন্য। সেই যাত্রায় গৌরী তার বর দেশরাজকে ফাঁকি দিতে পারলেও দেশরাজের মনের ভিতরে সন্দেহ জেগে গিয়েছিল। এরপরে সে তাদের ফলো করতে শুরু করে। একদিন দুজনকে হাতে নাতে ধরে ফেলে রাস্তার মাঝে। গৌরী আসলে তার দেবর আকাশের সাথে অ্যাফেয়ারে ছিল। দেশরাজ গৌরীকে টর্চার করতে থাকে আর বলে আমার সাথে বিয়ে করে আমার ছোট ভাইয়ের সাথে অ্যাফেয়ার, ওকে তো আমি ঘর থেকে তাড়িয়েই দেব। আকাশকে দেখা যায় সে ভয়ে দাঁড়িয়ে কিছু বলতেই পারছিল না, সে তোতলাচ্ছিল। অন্যদিকে গৌরী শুধু আকাশের কাছে সাহায্য চাইছিল। দেশরাজ বলে তোমাকে আমি এমন মৃত্যু দেব যেটা তুমি কখনো ভুলতে পারবে না, তুমি তিলে তিলে মারা যাবে। এটা বলে সে সেখান থেকে চলে যায়। অন্যদিকে গৌরী আকাশকে বলতে থাকে তোমার ভাই তোমাকে বাসা থেকে বের করে দেবে, আমাকেও বের করে দেবে, এরপরে কি করবে? তুমি তো পথে বসে মরবে। গৌরী আকাশকে আরও বলে তোমার স্বপ্ন ছিল হোমস্টে করা, তুমি সেটা কিভাবে করবে? তোমার ভাই তো তার সম্পত্তির একটা টাকাও তোমাকে দেবে না, তুমি একটা লুজার, তোমাকে ভালোবেসে আমি ভুল করেছি। তখনই দেখা যায় একটা সময় রাগে আকাশ হাতে একটা রড হাতে নেয় আর ঘটনা প্রেজেন্টে চলে আসে। দেখা যায় গৌরী ডক্টরের কাছে ছিল। ডক্টর তাকে হিপনোথেরাপিস্ট দিয়েছিল, যার ফলে সে তার অতীতের কথাগুলো একাই বলছিল। সে সব সত্যি কথা বলে দিচ্ছিল দেখে আকাশ তাকে জাগিয়ে তোলে আর বলে তোমার কি হয়েছে, তুমি সবকিছু বলে কেন দিচ্ছিলে? ডক্টরের বিষয়টা সন্দেহ হয়, কিন্তু তারপরও ডক্টর গৌরীকে বলে তুমি যা বলেছ সবকিছু সিক্রেট থাকবে, এটা পেশেন্ট এবং ডক্টরের গোপনীয়তা, তুমি টেনশন করো না। আসলে গৌরী যেহেতু গতকালকে ভয়ে অজ্ঞান হয়ে গিয়েছিল, তাই তাকে ডক্টরের কাছে নিয়ে আসা হয়েছিল। তারা সেখান থেকে চলে আসে। এদিকে পূর্বা আর মানবকে দেখানো হয়, যেখানে তারা বেডে শুয়েছিল। একটা সময় মানব পূর্বার কাছে আসার চেষ্টা করে, কিন্তু পূর্বা তাকে দূরে সরিয়ে দেয়। কিন্তু মানব আবারও একই কাজ করে। পূর্বা রেগে যায় আর বলে এইসব করার সময় এখন নয়। এতে মানব রাগ করে বসে। পূর্বা তাকে জিজ্ঞেস করে তুমি কি ব্রেকফাস্ট করেছো? যদি করো তাহলে চলো আমরা গ্রামে যাব। মানব বলে গ্রামে কেন? পূর্বা বলে জিজ্ঞাসাবাদের জন্য। মানব বলে তুমি কি সত্যি সেই গ্রামে যাবে? এটা তো পুলিশের কাজ, পুলিশ তো সার্চ করছে, খোঁজ পেলে জানাবে। কিন্তু পূর্বা বলে আমি পুলিশের আশায় বসে থাকতে পারবো না, আমার মেয়ে হারিয়ে গেছে, যে করেই হোক কিট্টুকে খুঁজে বের করতে হবে, আমি যাবই। এদিকে মালতীকে থানা থেকে ছেড়ে দেওয়া হয়। সে বাড়িতে আসার পরে দেখা যায় সাত্তু এক কোনায় অনেক ভয় পেয়ে বসে রয়েছে। আসলে সেই দিন যখন সাত্তুকে মারা হয়েছিল সেই ভয়টাই এখনো কাটেনি তার মধ্যে। মালতী দেখতে পায় সাত্তুর গায়ে দাগ লেগে রয়েছে মারের। সে প্রচণ্ড কাঁদতে থাকে সেখানে, সাত্তুকে জড়িয়ে ধরে। এদিকে পূর্বা আর মানবকে দেখা যায় সে গ্রামে আসছিল। এদিকে গ্রামের রাস্তাটা ছিল জঙ্গলের রাস্তা, আর পুরো জঙ্গলের ভেতরে কোনো কিছুই ছিল না, মানুষজন, ঘরবাড়ি। তখন এতে মানব কিছুটা রেগে যায় আর বলে তুমি কোথায় যাচ্ছ, যেখানে দূর দূর পর্যন্ত কোনো মানুষের দেখা নেই, কোনো ঘরবাড়ি নেই, প্লিজ তুমি এদিকে যেও না। পূর্বা বলে কিট্টুকে আমার খুঁজে বের করতেই হবে, আর এটা তোমার ইউএসএ নয়, এটা ইন্ডিয়া, এখানে এমনটাই হয়। মানব আরও বলতে থাকে আমরা এখান থেকে ফিরবো কি করে? একটা সময় পূর্বা রেগে যায়, বলে সেই চিন্তা আমার, কারণ কিট্টু আমার মেয়ে, তোমার নয়। এখন বোঝা যাচ্ছে কিট্টুর জন্য তোমার কতটা দরদ। তুমি আসলে যে মায়া মমতাগুলো দেখাতে সেটা সবই ফেক, শো অফ। কিট্টুকে আসলে কখনো তুমি নিজের মেয়ে ভাবতেই পারোনি। তুমি আমার সাথে সম্পর্ক করেছিলে শুধুমাত্র শারীরিক চাহিদা মেটানোর জন্য। ভ্যাকেশনে তুমি কিট্টুকে সাথে নিয়ে এসেছিলে যাতে করে তুমি আমাকে সহজে রাজি করাতে পারো এবং তোমার চাহিদাটা তুমি মিটিয়ে নিতে পারো। এতে মানব রেগে যায় এবং পূর্বাকে বলে আসলে তুমি কোনো কিছুর কদরই করতে জানো না, তোমার জন্য যে আমার ভালোবাসা তুমি সেটা চোখেই দেখতে পাও না। আর এখন আমি বুঝতে পারছি কেন তোমার হাজবেন্ড তোমাকে ছেড়ে গেছে। এটা শুনে পূর্বা অনেক বেশি অবাক হয়ে যায়। মানব বলে তুমি তোমার মেয়েকে খুঁজে বেড়াও, আমি আশা করি তুমি তাকে খুঁজে পাবে, কিন্তু আমি তোমার সাথে আর থাকবো না। এটা বলে মানব সেখান থেকে চলে যায়। পূর্বা মানবের কথা শুনে এবং তার চলে যাওয়া দেখে সে অনেক বেশি কষ্ট পায়। সে ভাবতে থাকে এতদিন সে কাকে ভালোবেসেছিল। পূর্বা সেখানে কাঁদতে শুরু করে। ঠিক তখনই একজন বৃদ্ধ মহিলা সেখানে চলে আসে আর পূর্বাকে ইচ্ছে করেই বলে আপনাকে আমার কিছু বলার আছে। এদিকে আকাশ তার হোমস্টেতে ফিরেই দেখে
গৌরীর ঘরে ফাঁসির রশি ঝুলছে। এটা দেখে সে প্রচণ্ড ভয় পেয়ে যায়। পুরো হোমস্টেতে সে গৌরীকে খুঁজে বেড়ায়, কিন্তু গৌরী কোথাও ছিল না। একটা সময় বাইরে আসার পরে দেখে গৌরী দূরে দাঁড়িয়ে আছে। আকাশ তাড়াতাড়ি গৌরীর কাছে চলে যায়। সেখানে যাওয়ার পরে গৌরী তাকে বলে, আসলে আমি এসব কিছু আর মেনে নিতে পারছি না, আমি আর বেঁচে থাকতে চাই না। আকাশ গৌরীকে সেই যাত্রায় সামলে নেয়, বলে সবকিছু ঠিক হয়ে যাবে, আর একটু সময় দাও। এরপরে রাহুল আশেপাশের আরও কয়েকটি থানায় ইনফরমেশন দিয়ে দেয় যে সাদা হুডি পরা একটা লোক জঙ্গলের ভেতর দিয়ে পালানোর চেষ্টা করেছে। এছাড়া কিট্টুর বিষয়ে ইনফরমেশন দেওয়া হয়, বলা হয় মেয়েটিকে নিয়ে সেই লোকটা বেশি দূর হয়তো বা যেতে পারেনি, ভালো করে খুঁজলেই পাওয়া যাবে। এদিকে পুলিশ অফিসার সিং রাহুলকে বলে, আপনি তো মালতীকে ছেড়ে দিলেন, এখন আমরা কি করব? আবার আপনি বাচ্চাটির মাকে ডেকেছেন, আপনি তাকে কি জিজ্ঞাসাবাদ করবেন? তখনই সেখানে পূর্বা সেই বৃদ্ধ মহিলাকে নিয়ে চলে আসে আর বলে, এখন বুঝতে পারছি কেন মানুষ আপনাদের ভরসা করতে পারে না। ভরসা করবে কি করে? আপনি তো এদের কথা বিশ্বাসই করেননি, এখন পর্যন্ত একটা রিপোর্টও লেখাননি। পূর্বা বলে, আমার মেয়ে সহ এই গ্রামে থেকে 15 জন মেয়ে মিসিং হয়ে গেছে, কিন্তু পুলিশ একজনকেও খুঁজে বের করতে পারেনি। গ্রামের মানুষরা পুলিশের উপর থেকে ভরসা হারিয়ে ফেলেছে। এখন তারা ভয়ে তাদের মেয়েকে ছেলেদের জামাকাপড় পরিয়ে রাখে। এটা শুনে অবাক হয়ে যায় রাহুল। সে বলতে থাকে, একটা কেসও কেন লেখা হয়নি? তখনই পূর্বা বলে, এই যে লিস্ট, এখানে সবগুলো মেয়েদের নাম এবং তাদের পিতামাতার সাইন দেওয়া রয়েছে। এখানে অনেকে থানায় এসেছিল রিপোর্ট করার জন্য, কিন্তু তাদেরকে বলা হয়েছে যে হয়তোবা আপনাদের মেয়েই নেই। এটা বলে তাদেরকে বের করে দেওয়া হয়েছে। রাহুল অবাক হয়ে যায়, সিংকে জিজ্ঞেস করে, এসব কি? সিং বলে, আসলে স্যার এরা আদিবাসী, আর আপনারা তো জানেন আদিবাসীরা কতটা মিথ্যে বলে। আমাদের কাছে মনে হয়েছিল এদের কোনো মেয়েই নেই, এরা এসেছে শুধুমাত্র রিপোর্ট লেখানোর জন্য। এরা হয়তোবা নিজেদের সন্তানকে বিক্রি করে এখানে এসেছে রিপোর্ট লেখাতে, যাতে করে কেউ তাদের সন্দেহ করতে না পারে, তাদের দিকে আঙুল উঠাতে না পারে। রাহুল রেগে যায় আর সিংকে বলে, একটা কেসও আমার কাছে কেন আসেনি? তোমাকে তো এই মুহূর্তেই চাকরি থেকে বরখাস্ত করা দরকার। রাহুল সিংকে তখনই বলে সবগুলো বাচ্চা মেয়ের নিখোঁজ হওয়ার রিপোর্ট তার কাছে নিয়ে আসতে। এদিকে সে পূর্বা এবং সেই বৃদ্ধ মহিলাকে সরি বলে আমি যে করেই হোক এই কেসটার সমাধান করব। এই মেয়েগুলোকে কি কিডন্যাপ করছে এবং তাদের সাথে কি হয়েছিল আমি সেটা খুঁজে বের করব, আমি আপনাদের কথা দিচ্ছি। এদিকে পূর্বা যে সাত্তুকে মেরেছিল এটা মালতী কোনোভাবে মেনে নিতে পারেনি। সেদিন পূর্বা যখন হোমস্টেতে ফিরে আসে, রাতের বেলায় মালতী তার সামনে আসে এবং তাকে একা পেয়ে মারতে শুরু করে, তার গলা চেপে ধরে, তাকে মেরে ফেলার চেষ্টা করে। তখনই সাত্তু এসে তাকে বাধা দেয়। এরপরেই সাদা হুডি পরা একটি লোককে কাপড়ে জড়ানো একটি বাচ্চাকে নিয়ে নিচের একটি গোডাউনে আসতে দেখা যায়। এরপরেই 4 দিন আগে সে ঘটনা দেখানো হয় যেদিন কিট্টু মিসিং হয়ে গিয়েছিল। সেই দিন সকালেই সে এসেছিল সাত্তুর সাথে খেলতে। সে সাত্তুকে বন্ধু বানিয়ে নেয় এবং তারা একসাথে খেলতে শুরু করে, কিন্তু সেখানে একটা নারকেল পড়ে কিট্টুর পায়ে কিছুটা ব্যথা পায়, কিছুটা রক্ত বের হয়, এই জন্যই সে পা ধুতে চলে আসে। অন্যদিকে তখনই তার জিজেলের সাথে দেখা হয় আর বলে, পায়ে আমি একটু ব্যথা পেয়েছি, সেটাই ওয়াশ করতে যাচ্ছি। এরপরে সেই ড্রাইভার বিষ্ণুকে দেখা যায় যে আসলে জিজেলকে নিতে এসেছিল। সেখানে মালতী তার সাথে কথা বলে এর আগের বার আপনি ওষুধ আনতে ভুলে গিয়েছিলেন, এবার যেন আর ভুল না হয়, সাত্তুর ওষুধ শেষ হয়ে গেছে। জিজেলকে নিয়ে বিষ্ণু সেখান থেকে চলে আসে। এরপরেই কিট্টু হোমস্টেতে ফিরতেই সে কিছু একটা দেখে থমকে যায়। ঘটনা আবারও প্রেজেন্টে চলে আসে। গৌরীকে যে চিকিৎসা করেছিল সেই ডক্টরকে মৃত অবস্থায় পড়ে থাকতে দেখা যায়। রাহুল এবং সিং সেখানে চলে আসে। এছাড়া ফরেন্সিক ডিপার্টমেন্টের লোকেরা এসে সেখান থেকে এভিডেন্স কালেক্ট করতে শুরু করে। রাহুল বলে, এমনিতেই 15টি বাচ্চার মিসিং কেস, তারপরে এখন আবার এই মার্ডার কেস, কোনটা রেখে কোনটা সমাধান করব? সিং এবং রাহুল দেখতে পায় ডক্টরের চেম্বারের পুরোটা এলোমেলো অবস্থায় পড়েছিল। কম্পিউটার থেকে হার্ড ডিস্ক মিসিং ছিল, ডক্টরের ফোনটাও মিসিং ছিল। রাহুল সবকিছু শোনার পরে বলে, আমার মনে হচ্ছে এটা কোনো এই ডক্টরের পেশেন্টেরই কাজ, সেই রেকর্ডগুলো মুছে ফেলতে চেয়েছিল। আসলে এই ডক্টর হয়তোবা ভুল করে এমন কিছু জেনে ফেলেছিল যেটা তার জানা উচিত হয়নি। এদিকে আকাশ এবং গৌরীকে অনেক খোশ মেজাজে দেখা যায়। আকাশ বলে, তোমাকে তো আমি বলেছিলাম আমি সবকিছু ঠিক করে দেব, দেখেছো তো? গৌরীও অনেক খুশি ছিল, তারা সেখানে ড্রিঙ্কস করছিল, ডান্স করছিল। গৌরী বলে, এখন আর আমি তাকে দেখতে পাই না, আমি অনেক খুশি। আকাশ বলে, এত খুশি হয় না, কেউ হয়তোবা অন্য কিছু ভাববে, তারা সন্দেহ করতে পারে। গৌরী বলে, তাতে আমার কিছু যায় আসে না, আমি এখন আর ওই লোকটাকে দেখতে পাই না, এটাই সব থেকে বড় বিষয়।
কালকেই প্রথম রাত ছিল যে রাতে আমি তাকে দেখতে পাইনি। সেখানে তারা দুজনেই এতটা খুশি ছিল, একটা সময় তারা অন্তরঙ্গ হয়ে যায়। এদিকে সিং রাহুলকে বলে, স্যার আমার মনে হচ্ছে এই মার্ডারটা করা হয়েছে যাতে আমাদের ফোকাসটা সেই বাচ্চাদের মিসিং কেস থেকে সরে আছে। রাহুল বলে, হ্যাঁ এটা হতে পারে, কিন্তু আমার মনে হচ্ছে অন্য কিছু। এই ডক্টরের মার্ডার কেসটার পেছনে অনেক বড় একটা রহস্য লুকিয়ে রয়েছে। রাহুল বলে, ডক্টরের পেশেন্ট লিস্ট অনুযায়ী এরকম অনেকগুলো পেশেন্ট রয়েছে যাদের ডান প্রেত দেখত, অর্থাৎ সাদা, বৃদ্ধ আর নগ্ন একজন লোক। এটা শুনে একটু ভয় পেয়ে যায় সিং, বলে, স্যার ডান প্রেত কোনো লোকের কথা নয়, এটা সত্যিই রয়েছে। রাহুল বলে, তুমি একজন পুলিশ অফিসার, তোমার মুখে এইসব কথা মানায় না। তখনই সিং বলে, স্যার এটা আপনাকে বিশ্বাস করতেই হবে, যখন ডান প্রেত আপনার পিছু লাগবে তখন কোনোভাবেই ও আপনার পিছু ছাড়বে না, যদি না আপনি 16 জন মেয়ের বলি দেন। এটা শুনে সে কিছুটা অবাক হয়ে যায়। রাহুল বলে, কিন্তু মেয়ে তো মিসিং হয়েছে 15 জন। তখনই একজন মহিলা কনস্টেবল সেখানে চলে আসে আর বলে, স্যার 16 জন, কারণ কালকের রাত্রে আরও একটি ছোট্ট মেয়ে মিসিং হয়েছে। তখনই রাহুলের কাছে পুরো বিষয়টা ক্লিয়ার হয়ে যায়। বলে, যে এই মেয়েদের অপহরণ করছে তার কাছে মনে হচ্ছে যে 16 জন মেয়েকে বলি দিলেই এই ড্রাগপেদের কাছ থেকে সে মুক্তি পাবে। রাহুল বলে, এখন আমি ডক্টরের মারা যাওয়ার কারণটা বুঝতে পারছি। আমি নিশ্চিত এই ডক্টরের পেশেন্ট লিস্টের মধ্যেই কেউ একজন এই বাচ্চাদের অপহরণ করছে। এই ডক্টর হয়তোবা জেনে ফেলেছিল সেই পেশেন্টের মানসিক অবস্থা ভালো নয় আর সেই বাচ্চাদের অপহরণ করছে। সে পুলিশের কাছে বলতে চেয়েছিল, মুখ খুলতে চেয়েছিল, তাই তাকে সরিয়ে ফেলা হয়েছে। কিন্তু কে, কোন পেশেন্ট? তখনই সে ভালো করে খুঁজতে থাকে। দেখা যায় সেখানে একটি ফাইল দেখে চোখ আটকে যায় রাহুলের। রাহুল বলে, ঠিক এইরকমই একটা ফাইল আমি হোমস্টেতে দেখেছিলাম, কিন্তু এখানে একবারও সেই ধরনের কোনো ফাইল, অর্থাৎ আকাশ বা গৌরীর নামে কোনো ফাইল ছিল না পেশেন্টের। তার মানে ইচ্ছে করেই সেটা সরিয়ে ফেলা হয়েছে। রাহুল সিংকে বলে, মালতী আমাদের বলেছিল রাতের বেলায় গৌরী আর আকাশের রুম থেকে চিৎকারের আওয়াজ শুনতে পায়, অর্থাৎ তাদের মধ্যে দুজনের মধ্যে একজন ড্রান পেতে দেখত, এবং সেই দেখা থেকে মুক্তি পাওয়ার জন্যই হয়তোবা তারা বাচ্চাগুলোকে কিডন্যাপ করেছে বলি দেওয়ার জন্য। রাহুল গৌরী এবং আকাশকে থানায় ডাকে এবং তাদের সন্দেহের ব্যাপারে তারা বলে। গৌরী বলে, আপনাদের সন্দেহটা শুধুমাত্র অমূলক, আমরা এর আগে হিমালয়ে ছিলাম, এই এলাকার এই গানপ্রেত নিয়ে আমরা তেমন কিছুই জানি না। গানপ্রেতের কথা উঠতেই আকাশ তোতলাতে থাকে। গৌরী বলে, এই ধরনের কোনো কথা আমরা শুনিনি, আর কোনো প্রবলেমও আমাদের মধ্যে নেই। তখনই রাহুল বলে, তাহলে যদি কোনো প্রবলেম নাই থাকে তাহলে আপনারা সাইকিয়াট্রিস্ট ডক্টরের কাছে কেন যেতেন? আর সে হয়তো আপনাদের গোপন রহস্যের কথা জেনে ফেলেছিল, এই জন্যই তাকে মেরে ফেলেছেন। কথাটা শুনতেই আকাশ আবারও তোতলাতে থাকে। রাহুল এবং সিং বিষয়টা খেয়াল করে। এরপরেই আকাশ এবং গৌরীকে আলাদা দুটি রুমে নিয়ে জিজ্ঞাসাবাদ করা হয়। অন্যদিকে সেই মহিলা কনস্টেবল অন্য একটি রুমে বসে চিৎকার করতে থাকে। অন্যদিকে আকাশ ভাবে এটা হয়তো গৌরীর গলা, পুলিশরা তাকে টর্চার করছে। সে আরও বেশি ভয় পেয়ে যায়। রাহুল আকাশকে ধমকাতে থাকে আর বলে, আমি পুরো সত্যটা জেনে গেছি, এখন তোমার কাছে দুটো অপশন আছে, হয় তুমি পুরো সত্যিটা আমাকে খুলে বলবে, নয়তোবা তোমার চোখের সামনে তোমার ভালোবাসার মানুষ মারা যাবে। আকাশ কোনোভাবেই গৌরীর উপরে হওয়ার টর্চার সহ্য করে নিতে পারছিল না, তাই একটা সময় সে বলেই দেয় যে সে সব সত্যি খুলে বলবে। আকাশ স্বীকার করে নেয় এই বাচ্চাগুলোকে তারাই কিডন্যাপ করেছে। রাহুল বলে, তোমরা কোন ধরনের মানুষ, প্রচলিত একটা কুসংস্কারকে সত্যি বলে ধরে নিয়ে এতগুলো বাচ্চার জীবন নষ্ট করে দিলে। রাহুল বলে, সেই সব বাচ্চাগুলোর সাথে কি করেছ, সেই সব বাচ্চাগুলোকে কোথায় রেখেছ? সত্যিটা না বললে তোমার চোখের সামনেই তোমার ভালোবাসার গৌরীকে সেই বাচ্চাগুলোর মতো বলি দেওয়া হবে। এটা শুনে একেবারে ভয় পেয়ে যায় আকাশ। আকাশ ভয়ে একটা সময় সবকিছু খুলে বলে। এরপরেই পুলিশরা দৌড়ে যেতে থাকে কোথাও। রাহুল আকাশকে তখনও জিজ্ঞাসাবাদ করছিল। আকাশ বলতে শুরু করে, হোমস্টের মাঝে একটা গ্রাউন্ড রয়েছে, সেই আন্ডারগ্রাউন্ডের ভেতরেই সেই বাচ্চাগুলোকে রাখা হয়েছে। আর এইসব বলতে বলতেই আকাশ একটা সময় সেখানেই সেন্সলেস হয়ে যায়। আকাশকে সেখান থেকে ডক্টরের কাছে নিয়ে যাওয়া হয়। অন্যদিকে সিং এবং বাকি পুলিশরা সেই হোমস্টের পেছনের দিকে গ্রাউন্ড খুঁজতে থাকে, কারণ আকাশ তাদের বলেছিল পেছনেই আন্ডারগ্রাউন্ডটা রয়েছে, কিন্তু কোথাও তারা সেই আন্ডারগ্রাউন্ডটা খুঁজে পায় না। এরপরেই পুলিশের সামনে চলে আসে সাত্তু। সাত্তু একটা জায়গায় এসে সবজির গাছগুলো টেনে তুলতে থাকে। সিং বলে, এগুলো সবজি, এগুলোকে এবার টেনে কেন তুলছ? সে ভাবে ও প্রতিবন্ধী, এমনিতেই এগুলো করছে। সেখান থেকে চলে আসতেই যাবে, তখনই সিং এর মনে পড়ে তারা পুরো জায়গাটা খুঁজে ফেললেও ওই নির্দিষ্ট অংশটা তারা খোঁজেনি।
সিং সেখানে যাওয়ার পরে পুরো জায়গাটা খোঁজে আর দেখে হ্যাঁ সেখানেই সেই আন্ডারগ্রাউন্ডটা রয়েছে। কিন্তু আন্ডারগ্রাউন্ডের দরজা খুলতেই একটা বিকট গন্ধ চলে আসে সিংয়ের নাকে। সে রাহুলকে ফোন করে জানায়। রাহুল সেখানে গৌরীকে ডাকে আর বলে তোমার হাজবেন্ড আকাশ সবকিছু বলে দিয়েছে, সেই 15 জন বাচ্চা ড্রানপেট, তোমরা আর বাঁচতে পারবে না, মার্ডার কেস সাথে কিডন্যাপিং। কিন্তু প্রবলেমটা হচ্ছে আকাশ আমাকে শর্ত দিয়েছিল যা শাস্তি হওয়ার যেন আকাশেরই হয়, তোমার যাতে কোনো শাস্তি না হয়। কিন্তু তারপরেও আমি দেখব যাতে তোমার সর্বোচ্চ শাস্তি হয়। তোমাদের দুজনের ওপরেই লম্বা চড়া একটা রিপোর্ট বানাতে হবে আমাকে। তখনই গৌরী বলে আমার নাম কেন আসবে, আমার আর আকাশের মধ্যেও কোনো সম্পর্ক নেই, ও আমার দেবর। গৌরী আরও বলতে থাকে অনেক আগে থেকেই আকাশ অনেক কিছু করতে চেয়েছিল, কিন্তু তার ভেতরে সেই সাহসটা ছিল না। ও আমার প্রেমে পড়ে গিয়েছিল আর আমি ওকে সাহস দিয়েছিলাম, এই জন্যই ও ওর বড় ভাইয়ের সাথে কথা বলার সাহস পেয়েছে, না হলে সেটাও পেত না, মারা যেত দম আটকে। রাহুল বলে এতেও কিছু যায় আসে না, তোমার উপর থেকে দোষটা কোনোভাবেই তুমি সরাতে পারবে না। তখনই গৌরী বলে আকাশের উপরে এমনিতেই 15টা মেয়ের মিসিং কেস, কিডন্যাপিংয়ের কেস, সাথে একটা মার্ডার কেসও রয়েছে। ধরুন যদি এর সাথে আরও একটা মার্ডার কেস জুড়ে দেওয়া যায় তাহলে কেমন হয়, আবার সেই মার্ডার কেসেও যদি একজন আই উইটনেস থাকে তাহলে কেমন হয়। গৌরী বলে আকাশ আমার সামনে তার ভাই দেশরাজাকে খুন করেছিল, আমি সেই আই উইটনেস, আর আই উইটনেসের তো সাজা হয় না, তাই না? আর যদি শাস্তি হয়ও আদালতে কিছুই প্রমাণ করতে পারবেন না, কারণ সব প্রমাণ আকাশের বিরুদ্ধে, আমার পক্ষে কোনো প্রমাণই আপনি খুঁজে পাবেন না। সব কথা শোনার পরে রাহুল হাসতে থাকে। তখনই গৌরী তাকে বলে এখন আপনি আমাকে একটু বাস স্ট্যান্ডে ড্রপ করে দিয়ে আসলে ভালো হয়, কারণ আমার বিরুদ্ধে তো কোনো প্রমাণ নেই, তাই আমাকে আটকেও রাখতে পারবেন না। তখনই 6 বছর আগে সেই ঘটনাটা আবারও দেখানো হয়। সেই দিন আকাশ তার ভাইকে সেই রাস্তায় গৌরীর সামনেই নৃশংসভাবে খুন করেছিল। আকাশ আসলে আগে থেকেই তার ভাইয়ের উপরে খুব পুষে রেখেছিল, কারণ তার ভাই দেশরাজ আকাশকে সবসময় ছোট করে কথা বলতো, আর সেই আগুনে ঘি ঢেলে দেয় গৌরী, যার ফলে আকাশ নিজের রাগকে নিয়ন্ত্রণ করতে না পেরে তার ভাইকে খুন করে ফেলে। এদিকে রাহুল গৌরীকে বাস স্ট্যান্ডে ড্রপ করে দেওয়ার জন্য আসছিল। সেখানে রাহুল গৌরীকে বলে তুমি কি এখন আর ড্রানপেট দেখতে পাও না? গৌরী বলে আকাশ যেমনই থাকুক না কেন, যত বোকাই হোক না কেন, আমার জন্য একটা ভালো কাজ করে গেছে, আমাকে ড্রানপেট থেকে মুক্তি দিয়ে গেছে। রাহুল বলে তার মানে তোমার কাছে মনে হয় এই ড্রানপেট সত্যি সত্যি রয়েছে? গৌরী বলে এই পৃথিবীতে এমন অনেক জিনিস রয়েছে যেগুলো যতক্ষণ না পর্যন্ত আপনি না দেখবেন ততক্ষণ না পর্যন্ত আপনি বিশ্বাস করতে পারবেন না। বাস স্ট্যান্ডে আসলে গৌরী রাহুলকে বলে যখন আদালতে এসে সাক্ষী দিতে হবে আমাকে ডাকবেন, আমি চলে আসব। সে চলে যেতে শুরু করে। রাহুল বলে আমার এখন একটা প্রশ্ন রয়েছে, ওই ভীতু আকাশ 15 জন বাচ্চা মেয়ের একজনকেও মারেনি, তাহলে তুমি ড্রানপেট দেখা বন্ধ করলে কি করে? এটা শুনে অবাক হয়ে যায় গৌরী, আর রাহুল বলে সাবধানে যাবেন, ড্রানপেট এসে আক্রমণ করে না বসে। এটা বলে সে সেখান থেকে চলে যায়। গৌরী আসলে এই শহর ছেড়েই চলে যেতে চেয়েছিল, কিন্তু পুলিশের কথা শুনে সে থমকে যায়। তখনই সে বুঝতে পারে তার পিছু কেউ রয়েছে। তখনই দেখা যায় ড্রানপেট এসে তার উপরে আক্রমণ করে। অন্যদিকে পুলিশরা সেই গোডাউন থেকে সবগুলো মেয়েকে জীবিত উদ্ধার করে। আকাশ আসলে সবগুলো মেয়েকে এনে সেই গোডাউনে বন্দি করে রেখেছিল এবং তাদের খাবার দিত। আকাশ আসলে খুব ভীতু ছিল, যার ফলে এই মেয়েদের খুন করার সাহস হয়নি তার, তাই সেই কাজটা করেছে। কিন্তু সে গৌরীকে বলতো সে মেয়েগুলোকে খুন করে ফেলেছে। গৌরী আসলে শুধুমাত্র আকাশকে ব্যবহার করেছে নিজের প্রয়োজনে। আসলে আমরা যখন কাউকে ঠকাই, কারো প্রতি অবিচার করি এবং কোনো অপরাধ করি, পাপ করি, সেটার বিচার একটা না একটা সময় হয়ে যায়। গড সেই শাস্তিটা কোনো না কোনোভাবে আমাদেরকে দিয়েই দেয়, আর এখানেও সেটাই দেখানো হয়েছে। আইনের হাত থেকে বেঁচে গেলেও নিজের মনের ভয় এবং ড্রানপেটের হাত থেকে বাঁচতে পারেনি ভয়ঙ্কর মুখোশধারী গৌরী। আর এখানে ওয়েব সিরিজটি শেষ হয়ে যায়। এখানে সবগুলো ক্রাইম আকাশ করলেও এর পেছনে পুরো দায়টাই ছিল গৌরীর। গৌরীর তাকে উৎসাহ দিয়েছে, তাকে লেলিয়ে দিয়েছে এই ক্রাইমগুলো করার। আকাশ তো শুধুমাত্র তার ভালোবাসার প্রমাণ দিয়ে গেছে, আর সেই ভালোবাসার প্রমাণ দিতে গিয়েই সে গৌরীর কথা মতো একের পর এক ক্রাইম করে গেছে। অর্থাৎ সাদা হুডি পরা যে ছেলেটি জঙ্গলে দৌড়েছিল এবং যাকে গোডাউনে নামতে দেখা গেছে,
সে ছিল আকাশ। কিন্তু এখানে একটা প্রশ্ন থেকে যায়, সব ক্রাইমগুলো আকাশ করলেও ডানপ্রেতকে শুধুমাত্র গৌরী কেন দেখত? আসলে এই ওয়েব সিরিজে ডানপ্রেতকে একটি সিম্বলিক বা প্রতীকী চরিত্র হিসেবে ব্যবহার করা হয়েছে। যদিও আকাশ ক্রাইমগুলো করেছে, কিন্তু এর মূল হোতা ছিল গৌরী, যার মূল উদ্দেশ্যই ছিল আকাশকে ব্যবহার করে ক্রাইমগুলো করিয়ে নেওয়া এবং সময় মতো সুযোগ বুঝে আকাশকেই ফাঁসিয়ে দেওয়া। এই জন্যই সেই অপরাধ বোধটা গৌরীর মনে থেকে গিয়েছিল। আসলে আমরা যখনই কোনো অপরাধ বা পাপ করি না কেন, সেটা আমাদের মনের মধ্যে গেঁথে যায়, আর সেই পাপ আমাদের কখনোই স্বস্তিতে থাকতে দেয় না, সবসময় ভেতরে একটা অস্বস্তি কাজ করে। সেই অনুভূতিটার নামই হচ্ছে ডানপ্রেত। সবসময় মনে হবে যে তাকে কেউ দেখছে, ফলো করছে, এই বুঝি তার পাপ ধরা পড়ে গেল। এই ভয়টার নামই হচ্ছে ডানপ্রেত, আর সেটাই এখানে প্রতীকী চরিত্রে দেখানো হয়েছে। তো আশা করি সবাই বুঝতে পেরেছেন। তো ওয়েব সিরিজটি আপনাদের কেমন লেগেছে কমেন্ট করে জানাতে পারেন। ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকতে পারেন। এছাড়া ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে পারেন, আর নতুন ভিডিওর নোটিফিকেশন পেতে চাইলে বেল বাটনটি অন করে রাখতে পারেন। এছাড়া আমার ফেসবুক পেজ এবং ইনস্টাগ্রাম আইডিটি ফলো দিয়ে রাখতে পারেন। যে কোনো প্রয়োজনে সেখান থেকে আমার সাথে কন্ট্যাক্ট করতে পারেন। ভিডিওটি এতক্ষণ ধৈর্য ধরে দেখার জন্য ধন্যবাদ। পুরো ভিডিওতে কোথাও কোনো ভুল হলে ক্ষমাস্বরূপ দৃষ্টিতে দেখবেন আশা করি।